আইভিএফ নিয়ে যে আলোচনাটা আজকে আমরা করব সেটা হচ্ছে মিথস অ্যাসোসিয়েটেড উইথ আইভিএফ। তার মানে হচ্ছে আইভিএফ শুনলেই বহু কিছু চর্চা সঙ্গে সঙ্গে চলে আসে। তার মধ্যে অনেকগুলোই হচ্ছে কিন্তু মিথ, মানে সত্যি কথা নয় অথবা আংশিক সত্যি কথা। এরকমই কিছু বিষয় নিয়ে আজকে আমি আপনাদের কাছে কিছু তথ্য বা উপস্থাপনা রাখব। প্রথম যে তথ্যটি আপনাদের সামনে রাখব সেটা হচ্ছে, অনেকেই মনে করেন যে আইভিএফ মানে সব সমস্যার সমাধান এবং এটা যে কোনো বয়সেই করা যেতে পারে। তার মানে যারা প্রেগন্যান্সির কথা ভাবছেন ভবিষ্যতে, তারা প্রেগন্যান্সি ডিলে করছেন এবং ভাবছেন যে না, আমি যদি নর্মালি কনসিভ করতে না পারি তাহলে আমার হাতে তো আইভিএফ আছে, আইভিএফ সাহায্যে আমি যে কোনো বয়সেই প্রেগন্যান্সি হয়ে যেতে পারি। এরপরে আস্তে আস্তে বিভিন্ন পরিস্থিতি কারণে বয়স বাড়তে থাকে এবং আলটিমেটলি তারা যখন আইভিএফের পথে যান বা যেতে বাধ্য হন, তখন কিন্তু অ্যাকচুয়াল কিছু সমস্যার সম্মুখীন হন। যে কোনো এজে কিন্তু আইভিএফের সমান সাকসেস বা সাফল্য পাওয়া যায় না। যেরকম রিপ্রোডাক্টিভ এজ মহিলাদের 20 বয়সের পর থেকে 40-45 বছর বয়স অবধিও থাকে, তার মানে এই বয়সে স্পন্টেনিয়াস বা স্বাভাবিকভাবে গর্ভধারণ করা সম্ভব হয়। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে ডিম বা ডিম্বাণু, ওভারির যে এগস, সেইগুলোর ক্ষমতা কমতে থাকে, সংখ্যা কমতে থাকে, কোয়ালিটি কমতে থাকে, যার ফলে কিন্তু একজন 20 বা 22 বা 25 বছরের মহিলার ডিমের যে কোয়ালিটি এবং সংখ্যা হবে সেটা কোনোভাবেই কিন্তু একজন 35 বছরের ঊর্ধ্ব মহিলার ক্ষেত্রে পাওয়া সম্ভব হয় না। সেই জন্য অবভিয়াসলি আইভিএফের সাফল্যও কিন্তু বয়সের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এবং বেশি বয়সে আইভিএফ করলে কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা সিগনিফিকেন্টলি কম থাকে। কীরকম না, দেখা গেছে যে অ্যারাউন্ড 20 মানে 20 বছর বয়সে প্রতি মেনস্ট্রুয়াল সাইকেলে কেউ যদি টার্গেটেড ওয়েতে উদ্দেশ্য নিয়ে প্রেগন্যান্সির চেষ্টা শুরু করেন, তাহলে কিন্তু শতকরা 25 ভাগ, মানে 100 ভাগের মধ্যে 25 ভাগ ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য পাওয়া সম্ভব হয় একটা মেনস্ট্রুয়াল সাইকেলে। কিন্তু বয়সটা যখন 35-এর বেশি বা 40-এর কাছাকাছি হয়ে যায়, তখন কিন্তু এই সাফল্যের সম্ভাবনা 10 ভাগ হয়ে যায়, মানে 1 in 10 চান্স হয়ে যায়। সুতরাং এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট বা উল্লেখযোগ্য পরিসংখ্যান, যেটা আমাদের ইন্ডিকেট করে যে বয়সের সঙ্গে কিন্তু আইভিএফের সাফল্য অঙ্গাঙ্গিকভাবে জড়িত এবং যে কোনো বয়সেই কিন্তু ইচ্ছে করলে আইভিএফ করা উচিত হবে না। এবং এই বয়সের বিষয়ে নেক্সট যে পরিসংখ্যানটা আমি রাখব সেটা হলো যে কখন আপনারা অ্যাকচুয়ালি বাচ্চা আনার জন্য ডাক্তারের পরামর্শ নেবেন বা ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাবেন। নর্মালি সমস্ত পরিস্থিতি, অর্গ্যান মানে ডিম্বাণু, ইউটেরাস, স্পাম, ফ্যালোপিয়ান টিউব সব যদি ঠিক থাকে, তাহলে মোটামুটি 1 বছরের মধ্যে প্রায় 85 ভাগই অ্যাভারেজ ইয়াং বয়সে গর্ভধারণ করা সম্ভব হয়। সুতরাং ইনফার্টিলিটির যে ডেফিনেশন, যেটা হচ্ছে যে প্রাইমারি ইনফার্টিলিটি, কেউ যদি 1 বছর ধরে চেষ্টা করার পরে প্রেগন্যান্সি না আসছে, তাদের ক্ষেত্রে তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কিন্তু এই বয়সটাই যদি 35-এর বেশি হয়ে যায়, তখন কিন্তু 1 বছর ওয়েট করা মোটেই উচিত হবে না। সেক্ষেত্রে মিনিমাম 4 থেকে 6 মাসের চেষ্টার পরে যদি প্রেগন্যান্সি না আসে, তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ কি, পরিসংখ্যান দেখাচ্ছে যে 30 বছর বয়সে মোটামুটি 10 জনের মধ্যে 8 জনই কিন্তু 1 বছরের মধ্যে প্রেগন্যান্সি হয়ে যান। কিন্তু এইটাই যদি বয়সটা 35 হয়ে যায়, যদি সমস্ত অর্গ্যান ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু সেই সংখ্যাটা 10 জনের মধ্যে 7 জন হয়ে যায়। আর এইটাই যদি 40 বছর বয়স হয়ে যায়, তাহলে কিন্তু 10 জনের মধ্যে মোটামুটি
ছজনই কিন্তু 1 বছরের মধ্যে প্রেগন্যান্সি আশা করতে পারেন, এটা কিন্তু পরিসংখ্যান বলছে। সুতরাং বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রেগন্যান্সি আনার কথা ভাবতে হবে, এবং সোশ্যাল সিচুয়েশন মাথায় রেখেও যত তাড়াতাড়ি সম্ভব প্রেগন্যান্সি আনার পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে আসি, আইভিএফের সাকসেস রেটও কিন্তু আবার বয়সের সঙ্গে জড়িত। কীরকমভাবে? দেখা গেছে যাদের ক্ষেত্রে আইভিএফ ট্রিটমেন্ট করা হচ্ছে বা দরকার হচ্ছে, তাদের বয়স যদি 30-এর কম হয়, তাহলে কিন্তু 45 থেকে 50% ক্ষেত্রেই আইভিএফের সাহায্যে তারা বাচ্চা ধারণ করতে সক্ষম হবেন অথবা সাফল্য পাবেন। বয়স যদি 30 থেকে 35-এর মধ্যে হয়, এই সংখ্যাটা কমে 40 থেকে 45 হয়ে যায়। আর বয়সটা যদি 35 থেকে 40-এর মধ্যে থাকে, তাহলে এই সংখ্যাটা 35 থেকে 40% মধ্যে হয়। কিন্তু 40-এর বেশি হলে এই শতাংশটা কিন্তু 10 থেকে 20-র মধ্যে থাকে। সুতরাং 40-এর পরে আইভিএফেরও কিন্তু সাকসেস রেটের একটা ড্রাস্টিক ফল হয়। সুতরাং আইভিএফ যে কোনো বয়সেই করানো যায়, বা যে কোনো বয়সেই আইভিএফ করে বাচ্চা ধারণ করা সম্ভব হয়, এটা কিন্তু একটা মিথ। কারণ পরিসংখ্যান বলছে যে সাফল্য পাওয়ার জন্য বয়স বেশি হলে সাফল্য পাওয়ার সম্ভাবনা কম থাকে। নেক্সট যে মিথটি নিয়ে আমরা আলোচনা করব আইভিএফ সংক্রান্ত, সেটা হচ্ছে আইভিএফ একটি পেনফুল প্রসেস, দ্যাট আইভিএফ ইজ এ পেনফুল প্রসেস। যারা আইভিএফ অলরেডি করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধারণাটা খুব একটা বাস্তব নয়। তার কারণ আইভিএফ কিন্তু মোটেই একটি পেনফুল প্রসেস নয়। আইভিএফ প্রসেস চলাকালীন প্রথম যেটা মহিলাদের ফেস করতে হয়, তাদের পিরিয়ডের 3য় দিন থেকে নর্মালি একটি ইঞ্জেকশন নিতে হয়, এবং এই ইঞ্জেকশনটা প্রথম 10 দিন মতন অ্যাভারেজ চলে। এই ইঞ্জেকশনটি চামড়ার তলাতে দেওয়া হয় অথবা সাবকিউটেনিয়াস লেভেলে দেওয়া হয়, একটি অতি সূক্ষ্ম এবং বিশেষ নীলের মাধ্যমে। দক্ষ নার্সের হাতে কিন্তু এই জিনিসটা হওয়া দরকার, এবং যেহেতু এটি চামড়ার তলাতে যাচ্ছে, এটাতে কিন্তু মোটেই সেরকম কোনো ব্যথা যন্ত্রণা হয় না। সঠিক পজিশনে সঠিক ডেপথে যদি এটা দেওয়া যায়, তাহলে কোনো ফোলাও হয় না। কখনো কখনো একটু ব্রুজ বা লাল দাগ হতে পারে, তাও বেশিরভাগ ক্ষেত্রে দক্ষ নার্সের হাতে এটা হওয়াটা উচিত নয়। এর পরের স্টেজে আইভিএফের যে এগ কালেকশন প্রসেস, তার মানে হচ্ছে মহিলাদের শরীর থেকে ডিম্বাণুটা বার করে নেওয়ার যে প্রসেস, সেটা কিন্তু আন্ডার অ্যানাস্থেশিয়া, শর্ট জেনারেল অ্যানাস্থেটিকের মাধ্যমে করা হয়। পুরো ব্যাপারটা নর্মালি 10 থেকে 15 মিনিট পর্যন্ত লাগতে পারে, কিন্তু এই সময় মহিলাদের অল্প করে অ্যানাস্থেশিয়া দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, যার ফলে তারা কিন্তু কোনো ফিল করেন না, এবং এই পুরো পদ্ধতিটা ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ডের সাহায্যে করা হয়, যার ফলে কোনো কাটাছেঁড়ার ব্যাপার থাকে না। সুতরাং এটিও কিন্তু পেইনফুল প্রসেস নয়। এর পরের যে স্টেজটা আইভিএফে আসে, সেটা হচ্ছে মোস্টলি জরায়ুর প্রিপারেশন। যখন ভ্রূণটি তৈরি হয়ে যায়, তখন জরায়ুর প্রিপারেশন করা হয় মুখের ওষুধের মাধ্যমে। মুখের ওষুধ নর্মাল সাধারণ ওষুধেরই মতন একটু ডিসিপ্লিন অনুযায়ী একাধিক ওষুধ খেতে হয়, যাতে জরায়ুর পর্দাটা সঠিকভাবে তৈরি হয়ে যায়। এবং অবভিয়াসলি যেহেতু এটা মুখের ওষুধ, সুতরাং এখানে কোনো ব্যথা যন্ত্রণা প্রশ্নই আসে না। আর ফাইনালি যখন এমব্রায়ো ট্রান্সফার করা হয়, মানে এমব্রায়োটা তৈরি হয়ে গেলে পরে জরায়ুর ভেতরটা গঠনটা যখন তৈরি হয়ে যায়, সুটেবল অর কন্ডিউসিভ এনাফ টু রিসিভ দ্য এমব্রায়ো অর দ্য ফিটাস, তখন কি হয় যে এই পুরো প্রসেসটা উইদাউট অ্যানাস্থেশিয়াতেই করা হয়। যে কোনো গাইনোকোলজিক্যাল এক্সামিনেশনে যেরকম গাইনোকোলজিস্টরা ইন্টারনাল এক্সামিনেশন করে থাকেন, সেরকম এক্সামিনেশনের মাধ্যমে একটি অতি সূক্ষ্ম পাইপের সাহায্যে জরায়ুর মধ্যে ভ্রূণটিকে প্রতিস্থাপন করে দেওয়া হয়। এটিও কিন্তু মোটেই পেনফুল প্রসেস নয়। এই পদ্ধতি সম্পন্ন হবার 2 সপ্তাহ পরে প্রেগন্যান্সি টেস্ট করে, ব্লাডের প্রেগন্যান্সি টেস্ট বা বিটা এসিজি টেস্ট করে দেখা হয় যে সাফল্য এলো কিনা।
সুতরাং আইভিএফ এর যে পুরো প্রসেসটা আমরা দেখলাম, এখানে কোনো ব্যথা যন্ত্রণার বিশেষ পরিস্থিতি নেই এবং আইভিএফ কিন্তু মোটেই একটি পেনফুল প্রসেস সেরকম অর্থে নয়। এর পরের যে মিথ বা প্রচলিত ধারণাটা নিয়ে আইভিএফ সংক্রান্ত আমরা আলোচনা করব, সেটি হচ্ছে আইভিএফ মাল্টিপল বার্থ অথবা একের অধিক প্রেগন্যান্সির সম্ভাবনা তৈরি করে। এটি আংশিকভাবে সত্য। দেখা গেছে যে স্বাভাবিকভাবে যে কনসেপশন হয় তাদের ক্ষেত্রে শতকরা 6% বা 6% কেসে টুইন প্রেগন্যান্সি বা মাল্টিপল প্রেগন্যান্সির সমস্যা থাকে। আইভিএফের ক্ষেত্রে এই সংখ্যাটা বেড়ে গিয়ে দাঁড়ায় শতকরা 25%। সুতরাং স্বাভাবিক কনসেপশনের তুলনায় আইভিএফ প্রেগন্যান্সি ক্ষেত্রে মাল্টিপল প্রেগন্যান্সি বা হায়ার অর্ডার অফ প্রেগন্যান্সির সম্ভাবনা বেশি থাকে। কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে মানে শতকরা 75% মানে 3/4 ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল প্রেগন্যান্সি এসে থাকে। আজকালকার দিনে এই বিষয়টি ডেফিনেটলি অনেকটাই কমের দিকে। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যে ভ্রূণ প্রতিস্থাপন করা হয় জরায়ুর মধ্যে, তার সংখ্যাটা ইউজুয়ালি 2-এর অধিক রাখা হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই 2-এর অধিক রাখা হয় না এবং এই সংক্রান্ত যে সাজেশন গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা মেনে চলা হয় এবং আমরা যদি 2টোর অধিক ভ্রূণ না প্রতিস্থাপন করি তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সিঙ্গেল প্রেগন্যান্সি আনা সম্ভব। কখনো কখনো বিশেষ বিশেষ কারণে 2-এর অধিক মানে ট্রিপলেট প্রেগন্যান্সি এসে থাকে। সেটা একটি অন্য রকমের কমপ্লিকেটেড পরিস্থিতি এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেক্ষেত্রেও কিন্তু আমরা রেকমেন্ড করি যে ট্রিপলেট প্রেগন্যান্সি হিসেবে কন্টিনিউ না করতে এবং বিশেষ পদ্ধতির মাধ্যমে আল্ট্রাসাউন্ডের সাহায্যে সিলেক্টিভ ফিটাল রিডাকশন মানে ট্রিপলেট প্রেগন্যান্সিকে টুইন প্রেগন্যান্সিতে কনভার্ট করে দেওয়া হয় একটি বাচ্চাকে স্যাক্রিফাইস করে, একটি ভ্রূণকে স্যাক্রিফাইস করে। সুতরাং ইয়েস, আইভিএফ প্রেগন্যান্সিতে মাল্টিপল প্রেগন্যান্সি বা একের অধিক প্রেগন্যান্সির সম্ভাবনা থাকে। এই সম্ভাবনাটা আগে যতটা ছিল এখন অনেকটাই কমের দিকে। তার কারণ এখনকার দিনে আমরা 2-এর অধিক ভ্রূণ দিই না ইউজুয়ালি। এবং তৃতীয় জিনিস যেটা হচ্ছে, যদিও মাল্টিপল বা হায়ার অর্ডার অফ প্রেগন্যান্সি থাকে তাহলে অপশান আছে আইনগত পদ্ধতি মেনে চলে সেইটাকে সংখ্যাটা কমিয়ে ট্রিপলেট প্রেগন্যান্সিকে টুইন প্রেগন্যান্সিতে কনভার্ট করে ইউজুয়ালি দেওয়া হয় মা এবং বাচ্চার স্বার্থে। এর পরের যে মিথ বা প্রচলিত ধারণা আইভিএফ সংক্রান্ত যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো অনেক ক্ষেত্রেই শোনা যায় যে আইভিএফ এর মাধ্যমে যে বাচ্চারা তৈরি হয় or IVF babies have got more health risks compared to spontaneous pregnancy যাদের হয় তাদের তুলনায়। এটা কি সত্যি? প্রাথমিকভাবে দেখা গেছে যে আইভিএফ প্রেগন্যান্সি যদি সিঙ্গেল থাকে তাহলে তাদের প্রিটার্ম ডেলিভারির সম্ভাবনা একটু বেশি থাকে এবং লো বার্থ ওয়েট অর ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, যে কারণে অবভিয়াসলি প্রিম্যাচুরিটি বা প্রিম্যাচিওর ডেলিভারির একটা পসিবিলিটি থাকে, যেটা নর্মাল কনসেপশন বা স্বাভাবিক প্রেগন্যান্সির ক্ষেত্রে কিছুটা হলেও কম থাকে। এরপরে দেখা গেছে যে আইভিএফ বা ইক্সির মাধ্যমে যে বাচ্চারা হয় তাদের কিন্তু কনজেনিটাল ম্যালফরমেশনের সম্ভাবনা নন আইভিএফ প্রেগন্যান্সি বা যারা স্পন্টেনিয়াস কনসেপশন হয়েছে তাদের থেকে কিছুটা হলেও বেশি থাকে। সুতরাং উত্তরটা হচ্ছে যে ইয়েস, আইভিএফ প্রেগন্যান্সির মাধ্যমে যে বাচ্চারা তৈরি হচ্ছেন তাদের কিছু হেলথ রিস্ক ডেফিনেটলি থাকে, কিন্তু অবভিয়াসলি আইভিএফ তখনই করা হয় যখন কনসেপশন বা বাচ্চা ধারণের অন্যান্য সমস্ত উপায় এক্সস্টেড হয়ে গেছে এবং এটা লাস্ট স্টেপ হিসেবেই কাউন্ট করা হয়, যদিও এটা কিন্তু মোস্ট এফেক্টিভ স্টেপ ইন ফার্টিলিটি ট্রিটমেন্ট। এবং এটাও সত্যি যে আজকালকার দিনে ফিটাল মেডিসিন পরিষেবার মাধ্যমে বাচ্চা সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেটা গর্ভের মধ্যেই ডিটেক্ট করা সম্ভব হয় এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিয়ে বাচ্চাকে বিপদমুক্ত করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়। এছাড়া
কিছু বিশেষ বিশেষ পরীক্ষা যে কোনো আইভিএফ প্রেগন্যান্সিতে করে নেওয়া উচিত, যেমন 3 মাসে ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং, এনটি স্ক্যান ও ডাবল মার্কার টেস্ট, 5 মাসের মাথায় ডিটেলড আল্ট্রাসাউন্ড অর অ্যানোমালি স্ক্যান এবং 6 মাসের মাথায় ফিটাল ইকোকার্ডিওগ্রাফি। এগুলো কিন্তু যে কোনো আইভিএফ প্রেগন্যান্সির ক্ষেত্রেই অত্যন্ত মাস্ট এবং গুরুত্বপূর্ণ। এছাড়া নর্মাল প্রেগন্যান্সিতে যেরকম 8 মাসের মাথায় বাচ্চার গ্রোথ, জলের পরিমাণ এবং ব্লাড ফ্লো টেস্ট করা হয়, যেটাকে আমরা ফিটাল বায়োমেট্রি অর গ্রোথ স্ক্যান বলে থাকি, সেটা আইভিএফ প্রেগন্যান্সির ক্ষেত্রে ইউজুয়ালি একাধিকবার করা হয়। ইউজুয়ালি 28 উইকস বা 7 মাসের মাথায় একবার, আর 32 to 34 উইকস মানে 8-8.5 মাসের মাথায় একবার করা হয়। সুতরাং বাচ্চার যদি কিছু সমস্যা থেকেও থাকে সেটা ডিটেক্ট করা সম্ভব হয় এবং অনেক ক্ষেত্রেই প্রপার স্টেপস নিয়ে বাচ্চাকে বিপদমুক্ত করা যেতে পারে। এর পরের যে মিথটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে আইভিএফ এর জন্য যে মেডিসিনগুলো বা ইঞ্জেকশনসগুলো ইউজ করা হয় সেটি নাকি ওভারিয়ান ক্যান্সার করে থাকে বা ওভারিয়ান ক্যান্সারের রিস্ক বাড়িয়ে দিয়ে থাকে। এটা কিন্তু একদমই পুরোপুরি সত্যি নয়। IVF ইজ ইউজুয়ালি আ সেফ প্রসিডিওর এবং যে সমস্ত মেডিসিনগুলো আইভিএফের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে মোটামুটি সারা পৃথিবী জুড়েই এগুলো কিন্তু মোরালেস কম্পাউন্ড অনুযায়ী সেমই টাইপের ওষুধ ইউজ হয় এবং বিশ্বের যে উন্নততর চিকিৎসা ব্যবস্থা পশ্চিমী দেশগুলোতে করা হয় সেগুলো কিন্তু একটা রিগারাস ট্রেনিংয়ের টেস্টিংয়ের মাধ্যমে এই ওষুধগুলো সেফটি প্রোফাইল পেয়ে থাকে। সুতরাং আইভিএফ করলেই যে ওভারিয়ান ক্যান্সারের রিস্ক বাড়বে বা আইভিএফ মেডিসিন থেকে মহিলাদের কোনো ক্ষতি হবে এই ব্যাপারটা সত্যি নয়। যেটা পরিসংখ্যান বলছে যে কারোর ক্ষেত্রে যদি 3 বা 4 বারের বেশি আইভিএফ সাইকেল করা হয়, যেমন আগে সাইকেল ফেল করেছে, ভ্রূণের পরিমাণ কম, তাদের ক্ষেত্রে আবার ওভারিকে স্টিমুলেট করতে হয় ওষুধ ইঞ্জেকশনের মাধ্যমে। 3 বার বা 4 বার যাদের এরকম স্টিমুলেশন হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ওভারিয়ান ক্যান্সারের রিস্ক স্বাভাবিক বা বেসলাইন পপুলেশনের তুলনায় একটু বেড়ে থাকে। সুতরাং আইভিএফ এই যে পরিস্থিতি এটা কিন্তু খুবই আনকমন, এরকম নয় যে বেশিরভাগ মহিলারই প্রথমবারই যে ডিম সংগ্রহ করা হয় এবং ভ্রূণ তৈরি করা হয় সেটা একবার বা দুবার প্রতিস্থাপন করে প্রেগনেন্সি আনা সম্ভব হয়। সুতরাং 3 বার বা 4 বার ওভারিয়ান স্টিমুলেশন বা ওভারিকে ওষুধ দিয়ে ডিম তৈরি করার যে প্রসেস সেটা করতে হয় না এবং এই হিসেবে বলতে পারি এই দিক থেকে আইভিএফ মহিলাদের ওভারির পক্ষে একটি সেফ প্রসেস। ইন কনক্লুশন, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার যেটা সামারি বা মোদ্দা কথা সেটা হচ্ছে যে আইভিএফ একটি বিশেষ পরিষেবা যেটা ফার্টিলিটি ট্রিটমেন্টের শেষ কথা, এবং শেষ কথা বলেই এটা তখনই করা হয় যখন কিন্তু অন্যান্য অপশনসগুলো এক্সপ্লোর করা হয়ে গেছে বা আইভিএফ ছাড়া কোনো অপশান নেই, যেমন ফ্যালোপিয়ান টিউবে ব্লক ইত্যাদি থাকলে আইভিএফ ছাড়া কিন্তু বাচ্চা আনা সম্ভব হয় না। কিন্তু যখন আইভিএফ করা হয় তখন এটি একটি সেফ প্রসেস। প্রপার কাউন্সেলিং মানে হচ্ছে আইভিএফ শুরুর আগে মহিলা এবং পুরুষ সঙ্গী দুজনকেই প্রপার এক্সপ্লেনেশন দিয়ে তাদের কোঅপারেশন নিয়ে পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করে যদি প্রসেসটা করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সমস্যা হয় না এবং প্রপার যদি পরিস্থিতি অনুযায়ী অনেক ক্ষেত্রেই সাফল্য আসে এবং বাচ্চা নিয়ে কাপলরা বাড়ি যেতে পারেন। ধন্যবাদ।